আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। মামলাটা করছিলাম তো ভালো গিয়া মানে জামাই না কর বাপে কইছে তোর যখন মান সমান গেছে কই এতে কেস কল ফাইতি না না কোনো কল ফাইতি না, তুই আমার একটু প্রেশার দেন। জামাতকে 1 বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখেন, ঠিক আছে? পুরা বাংলাদেশের সমস্ত জামাত লিমিটেড কোম্পানি বানায় ফেলবে, ঠিক আছে? এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে বঞ্চিত হওয়া শুরু করবে কর্মসংস্থান দিক থেকে, ব্যবসা বাণিজ্য সবকিছু দিক থেকে। তাদের যে ইসলামী ব্যাংকটা আছে এখানে জামাত শিবির না করলে নিয়োগ পাওয়া যায় না। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে কোনো একটা প্রতিষ্ঠান থাকবে যে প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের, কেন ওখানে তো বলেন নাই যে ইসলামী ব্যাংকে জামাত শিবির ছাড়া অন্য কেউ টাকা রাখতে পারবে না? কেউ কেউ বলতেছে যে জামাত যতই সিল্লাক আমরা কাম সারবো ভোটের রাখতে বলে তা আমি আবার আজকে ঘোষণা দিতেছি, শোনেন, ভোট সেন্টারে কেউ খামখেয়ালি করার নিয়ত যদি করেন তা আমার পরামর্শ হলো দয়া করে স্ত্রীর মহারণাটা পরিশোধ করে আসবেন, ওগুলো বাকি টাকি রেখে আসবেন না, পরে আবার ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, জামাত ইসলামী এতদিন নির্বাচনের সিদ্ধান্ত নেয় নাই, এবার এখন সিদ্ধান্ত নিয়েছে, তাহলে নির্বাচন কেমনে করতে হয়, কিভাবে করতে হয় জামাত ইসলামী পৃথিবীকে দেখায় দেবে ইনশাল্লাহ। শয়তানদেরকে বাংলাদেশের মানুষের ক্ষমতায় নেবে না। বিএনপি কি কারো ক্ষমতায় যাবেন? আপনার ক্ষমতায় যাওয়ার কেন দরকারটা কি? আপনি কি করবেন? 2001-এ আপনাকে আমরা ক্ষমতায় নিয়েছিলাম, 91-তে ক্ষমতায় নিয়েছিলাম, পারমানেন্ট ভালো দেখাতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থ বিএনপিকে দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় নেবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা শব্দ। কি সেই শব্দ? মব জাস্টিস। এমনকি তারেক রহমানও বলছেন মব জাস্টিস হিংস্র উন্মাদনা হয়ে উঠছে। আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার সময় মূল্যবান আমি জানি, তাও আমার ভিডিওটা দেখবেন এবং নিজেকেই প্রশ্ন করবেন কথাটা আপনার বলাটা ঠিক হয়েছে কিনা। কুমিল্লার মুরাদনগরে একটা ঘটনা ঘটছে। একজন হিন্দু মাকে ধর্ষণ করেছে কয়েকজন মিলে এবং সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে, ভাইরাল হয়েছে এবং কি গ্রেপ্তারও হয়েছে আসামিরা। কিন্তু অবশেষে যেই মহিলাটি ধর্ষিত হয়েছে সে নিজেই মামলা উঠিয়ে নিচ্ছে। কেন ভাই? হঠাৎ করে আবার কি হলো ভিতরে? নাকি ডাল মে কুছ কালা হে? দর্শক, তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। তার মধ্যে একটা আগামী জাতীয় নির্বাচন, জামাতকে নাকি ভোট দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, এমনটাই দাবি করছে গণ অধিকার পরিষদের একজন নেতা তারেক রহমান। আর একটা বিষয়, আগামী দিনে বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না, কারণ তাদের হাতে ক্ষমতায় দেওয়া হয়েছিল, তারা কোনো কিছুই করতে পারেনি। এবার ক্ষমতায় আসবে ইসলামী দল, এমনটাই দাবি করছে মুফতি সৈয়দ ফয়জুল করিম। দর্শক, তাছাড়াও রয়েছে আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা। তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন এবং শুনবেন বিস্তারিত। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একটা শব্দ। কি সেই শব্দ? মব জাস্টিস। এমনকি তারেক রহমানও বলছেন মব জাস্টিস হিংস্র উন্মাদনা হয়ে উঠছে। আমি তারেক রহমানকে অনুরোধ করব, আপনার সময় মূল্যবান আমি জানি, তাও আমার ভিডিওটা দেখবেন এবং নিজেকেই প্রশ্ন করবেন কথাটা আপনার বলাটা ঠিক হয়েছে কিনা। মব শব্দটা বাংলাদেশের মিডিয়াতে কখন আসে জানেন? কে আনে? 23শে অগস্ট 2007 দিল্লি স্টারে। কি হয়েছিল সেই 23শে অগস্ট? এটা বোঝা দরকার। তাছাড়া আমরা এই শব্দটা কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে এই শব্দটা কি সমস্যা তৈরি করতে পারে সেটা আমরা বুঝতে পারবো না। আসেন এটা আমরা একটু বুঝে দেখি। আজকের তরুণরা হয়তো জানেন না, 2007 সালের 11 জানুয়ারি 111 সরকার প্রতিষ্ঠা হয়, যেন বাংলাদেশকে হাসিনার মাধ্যমে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া যায় উপঢৌকন হিসাবে। 111 ছিল ইন্ডিয়া আর আমেরিকা প্রযোজিত বাংলাদেশের এক অন্ধকার রাজনৈতিক অধ্যায়। এর মাধ্যমেই শুরু হয় হাসিনার ফ্যাসিবাদ। 2007 সালের 20 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সেনা সদস্যদের কথা কাটাকাটি হয় খেলার মাঠে। এর ফলশ্রুতিতে একজন ছাত্রকে সেনা সদস্যরা মারধর করে। এই ঘটনা দ্রুত ক্যাম্পাসে ছড়ায় পড়ে। ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। তারা দায়ী সেনা সদস্যের ক্ষমা চাওয়ার দাবি জানান, কিন্তু তাদের দাবি সুরাহা না হয়, কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ছাত্রদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন ক্রমেই বেগবান হতে থাকে এবং শিক্ষকেরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। দাবানলের মতো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়ায় যায় এই আন্দোলন এবং তার সাথে সাথে জনতারাও যুক্ত হয়। ঠিক একইভাবে 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের মতো ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের বল প্রয়োগের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সারা দেশ ফুঁসে ওঠে। ঠিক বর্ষা বিপ্লবের মতোই একই ঘটনা একই রকম ভাবে ঘটছিল। সব সরকারি স্থাপনা একের পর এক আগুন লাগায় দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ছবিটা সেই সময়ের এক আইকনিক ছবি। এভাবে আর্মি পলাইছিল, পুলিশ আর্মি পলায়, ছাত্র জনতার মাইর খাইয়া এই সংঘাত চলে 23 আগস্ট পর্যন্ত। 23 আগস্ট কারফিউ আর জরুরি অবস্থা জারি করা হয়। এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল ছাত্র শিবির। এই যে খমিনি হেসান আছে না, আমার মুন্ডু বাদ করে কিছুদিন পর পর ফেসবুকে, ওই ছিল একজন নেতা ওই আন্দোলনে, তখন শিবির করতো। এই 23 আগস্ট জরুরি অবস্থা জারি করিয়া ঝাঁপায় পড়ে আর্মি আর পুলিশ ছাত্রদের উপরে রাত্রিবেলা। ওই দিন ডেইলি স্টার এই মব সংক্রান্ত নিউজ করে।
এই নিউজের উদ্দেশ্য হচ্ছে এরপরে যে ক্র্যাকডাউন করবে আর্মি আর পুলিশ তার পক্ষে বৈধতা উৎপাদন করা। ওই রাতে আর্মি ব্লক রেড দেয়া, ছাত্রদের বেদম পেটায় সমস্ত যতগুলো মেস ছিল, যতগুলো হোস্টেল ছিল ছাত্রদের সবগুলোতে। আজ সুপার মার্কেটের উপরতলায় তখন অনেক ছাত্র থাকতো, এদের প্রত্যেকের ধরে বেদম পেটায়, হাত পা ভেঙে দেয় একেবারে। জুলাই আগস্ট বিপ্লবের টাইমে যেইভাবে আর্মি পুলিশ ব্লক রেড দিছে একইভাবে ওই সময় পারিছিল, 2024 পারে নাই, এটাই যা তফাৎ। এরপর ইউনিভার্সিটির টিচারদের অ্যারেস্ট করে একই সময়। রাজশাহী ইউনিভার্সিটির 8 জন টিচারকে অ্যারেস্ট করে, তাদের রিমান্ডে পিটায়। মলভৌমিক সিনিয়র প্রফেসর একজন, এখন রিটায়ার করছে, রাজশাহী ইউনিভার্সিটির টিচার, তার একটা সাক্ষাৎকার আছে কিভাবে তাকে নির্যাতনের আগে নানা পরীক্ষা নিরীক্ষা করা হইতো, ইসিজি করা হইতো, হার্টের পরীক্ষা করা হইতো, যে ডাক্তাররা এটা করতো যে কতটুকু পর্যন্ত নির্যাতন সহ্য করতে পারবে। এই যে শিক্ষকদের রিমান্ডে নিয়ে নির্যাতন, এটা আর কখনো হয় নাই, এটাই প্রথম, এমনকি বাকশালের আমলে হয় নাই। এই নিপীড়নের বৈধতা উৎপাদন করছিল সেই ডেইলি স্টারের মব টাইটেলের নিউজ। এবং এই 1/11 এই সময়টাই ছিল হাসিনার শাসনের ড্রেস রিহার্সেল। ওইখান থেকেই শেখে কিভাবে বিক্ষোভ দমাইতে হয়। এমন প্রশ্ন করতে পারেন, একটা পত্রিকার টাইটেলে কিভাবে হত্যার বৈধতা উৎপাদন করতে পারে? আসেন বিষয়টা বুঝে দেখি। ভাষা, এই যে আমরা কথা বলি, এটা শুধু যোগাযোগের মাধ্যম না, আমরা এটা দিয়ে শুধু মনের ভাবে প্রকাশ করি না। ভাষা এক ধরনের ক্ষমতা, ভাষা দিয়ে বাস্তব নির্মাণ করা যায়, কোনো ঘটনাকে ন্যায় বা অন্যায় আর অস্তিত্বকে বৈধ বা অবৈধ এটা প্রমাণ করা যায়। ইংরেজিতে কয় যে ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট রিপ্রেজেন্টেশনাল, ইট ইজ পারফরমেটিভ। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? তার মানে ভাষা শুধু বর্ণনা করে না, তা কিছু ঘটায়ও ফেলে। আপনি যখন কোনো জনগোষ্ঠীকে সন্ত্রাসী, উগ্র, অসভ্য, মব এটা বলবেন, আপনি শুধু শব্দ বলেন না, আপনি একটা ন্যারেটিভ তৈরি করেন। এই ন্যারেটিভ তাদের মানবিক মর্যাদার কায়দা নেয়, আর সেই ন্যারেটিভের ভিত্তিতে নির্মাণ হয় তাদের উপরে সহিংসতা করার বৈধ কাঠামো। দেখেন 2024 বর্ষা বিপ্লব চলতেছে, তখন ডেইলি স্টার এডিটোরিয়াল লিখলো ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলা করে দিই তাহলে বুঝবেন ঠিকই কইছে কিনা। সে গত বর্ষা বিপ্লব, হাসিনা বিরুদ্ধে বর্ষা বিপ্লব সময় বলতেছে প্রারম্ভেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলোর সৃষ্ট তাণ্ডব, এই শব্দটা দেখেন, তাণ্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই, যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা, সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা, যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী, এবং তা যদি সত্য হয় তবে আমরা দৃঢ়ভাবে এর নিন্দা জানাই। তার মানে বুঝেছেন তো, ওই জুলাই বিপ্লবে আমাদেরকে বলতেছে আমরা তাণ্ডব করতেছি, আমরা সরকার উৎখাতের চেষ্টা করতেছি। এটা 26শে জুলাইয়ের কথা, হাজার ছাড়াই নাই সেই সময়ের মধ্যে মৃতের সংখ্যা, মানে ছাত্র জনতা তাণ্ডব করেছে। বিক্ষোভকারীদের যদি দাঙ্গাকারী বলি, এই এক লাইনের মধ্যে প্রতিবাদকারীর মানবিকতা হরণ করে ফেলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর পথ প্রশস্ত করে দেওয়া হয়। এই মাহফুজা নাম এরকম একটা জাউরা, 14 জেনারেশনের জাউরা, সুশীলের বেশ পড়া একটা নিরেট জাউরা, যার ন্যায়সঙ্গত লড়াই যারা লিপ্ত তাদের হত্যার পক্ষে বৈধতা উৎপাদন করা ছাড়া আর কোনো কাজ নাই। এটা সে দেন সিলমেরা জাউরা, ওটারে আরো একবার দেন। ভাষার মাধ্যমে কিভাবে বৈধতা উৎপাদন করা যায় এটা নিয়ে নানা আলাপ আছে সারা দুনিয়া। আমরা এটা একটু বুঝে দেখি। জুডিথ বাটলার এর একটা তত্ত্ব আছে আর কি, গ্রিভেবল লাইফ, মানে শোক করার মতো জীবন আর কি। উনি বলতেছেন কিছু জীবন আমাদের কাছে মূল্যবান, যার জন্য শোক করা যায়, যার জন্য আমরা কান্নাকাটি করি, যাদেরকে হারাই ফেললে আমরা কাঁদি, ইংরেজিতে কইছে গ্রিভেবল। আর কিছু জীবন হারাইলে সেটা শোকের উপযোগী না, আমরা শোক করি না, বরং আনন্দ করি। যদি কাউকে ভাষার মাধ্যমে অমানুষ, বর্বর বা সভ্যতা বা রাষ্ট্র বা সমাজের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা যায়, তাহলে তাদের মৃত্যু আমাদের অনুভবে মৃত্যু হিসেবে আর বিবেচিত হয় না। যেমন এক ফিলিস্তিনিকে যখন টেররিস্ট বলা হয়, তার উপরে বোমা ফেলা হলে তাদের বিশ্বের বিবেক কাঁপে না, কিন্তু এখন ইসরায়েলি বেসামরিক মানুষকে ভিকটিম বলা হইলে তার মৃত্যু দুঃখজনক হয়ে ওঠে। ফুকো দেখাইছেন আধুনিক রাষ্ট্র নিজেকে ন্যায়বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে। রাষ্ট্র নিজেকে ন্যায়বান হিসেবে উপস্থাপন করতে ভাষাকে ব্যবহার করে। রাষ্ট্র বলে আমরা আইন প্রয়োগ করছি, কিন্তু তারা গুলি চালাইতেছে, মানুষ মারতেছে। সে বলবে না আমরা মানুষ মারতেছি, সে বলবে আমরা আইন প্রয়োগ করতেছি, শান্তি ফিরাইতেছি। এইভাবে সে ভাষা দিয়ে সহিংসতাকে বৈধতা দেয়। জর্জিও আগামবেনের একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে, হোমোসেকার। আগামবেন বলেন যে আধুনিক রাষ্ট্র এমন কিছু মানুষ তৈরি করে যাদের হত্যা করা যায়, যাদের হত্যা করলে সমাজ রাষ্ট্রের কোনো কিছু যায় আসে না, সেটাকে হত্যা হিসেবে ধরাই হয় না, কারণ তারা আইনের বাইরে থাকে। যেমন ধরেন ইসলামপন্থীদের বলা হয়েছে জঙ্গি, এদের মেরে ফেললে কোনো সমস্যা নাই, তাহলে তাদের মরদেহ হওয়ার লাশ না। 2013 সালে 5 মে ঢাকা এক রাতে কয়েকশো আলেমকে মেরে ফেলছিল না হাসিনা, সেটা ঢাকায় নাগরিকদের মধ্যে দাগ কাটেনি কেন? তারা হোমোসেকার, তারা খরচযোগ্য, তাদের হত্যাযোগ্য, তাদের হত্যা করলে কোনো শোক হবে না। ঠিক একইভাবে এই যে ব্ল্যাক লাইভস ম্যাটার আমেরিকায় যে আন্দোলন হয়েছিল না, মনে আছে না? এই আন্দোলনকারীদেরকে লুটার বলা হয়েছিল, এরা লুটপাট করতেছে। আর ক্যাপিটাল হিলে যে ট্রাম্পের গুন্ডারা যে দখল করছিল, ভাঙচুর করছিল, মারধর করছিল, গোলাগুলি রক্তারক্তি করছিল, ওদেরকে প্যাট্রিয়ট বলা হয়। আমরা সবাই বলি যে রাষ্ট্র গুলি চালায়, পুলিশ লাঠি চালায়, ট্যাঙ্ক নামে, কিন্তু খুব কম মানুষ বোঝে যে এই সহিংসতা শুরু হয় আসলে একটা নিরীহ শব্দ দিয়ে, এই মব, এইটা দিয়ে শুরু হচ্ছে সহিংসতা। জামাতকে 1 বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখেন, ঠিক আছে? পুরা বাংলাদেশের সমস্ত জামাত লিমিটেড কোম্পানি বানায় ফেলবে, ঠিক আছে? এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে বঞ্চিত হওয়া শুরু করবে, কর্মসংস্থান দিক থেকে, ব্যবসা বাণিজ্য সবকিছু দিক থেকে। তাদের যে ইসলামী ব্যাংকটা আছে, এখানে জামাত শিবির না করলে নিয়োগ পাওয়া যায় না। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে কোনো একটা প্রতিষ্ঠান থাকবে, যে প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের, কেন ওখানে তো বলেন নাই যে ইসলামী ব্যাংকে জামাত শিবির ছাড়া অন্য কেউ টাকা রাখতে পারবে না? তাহলে আপনারা টাকা নেবেন সকল প্রবাসীর কাছ থেকে, টাকা নেবেন সাধারণ মানুষের কাছ থেকে, কৃষকের কাছ থেকে, কিন্তু চাকরি দেওয়ার সময় শুধু জামাত শিবিরকে বেনিফিট দেবেন। তাহলে আপনি শুধু জামাত শিবির দিয়ে ওই ব্যাংক চালান, শুধু জামাত শিবিরের আমানত নেন। জামাতের প্রতি আহ্বান যে এই যে সারা দেশে আপনাদের ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে আছে, এগুলোতে আপনারা এই নীতি নিতেই পারেন না যে আপনাদের এখানে কাজ করতে হলে, চাকরি করতে হলে শুধুমাত্র শিবির করতে হবে বা ইয়ে করতে হবে। আপনারা যে পলিসিটা নিয়েছেন যে এই যে ইসলামী ব্যাংকে সবাই শিবির হতে হবে, জামাতে হতে হবে, এবং তারা আপনাদেরকে মাসে মাসে ইয়ানত দেবে। একটা ব্যাংকের ঘটনাও দেখলাম যে সেই ব্যাংকের ম্যানেজার বলতেছে যে এখানে জামাতের কর্মীরা, শিবিরের কর্মীরা ইয়ানত নিতে আসছে, ইয়ানত না দেওয়াতে মারধর করেছে।
এই ঘটনা মনে হয় আপনারা দেখেছেন। তাহলে এটা কি আপনারা এখানে শুধুমাত্র জামাত শিবিরের লোকদেরকে নিচ্ছেন যে নির্দিষ্ট এলাকায় আপনাদের রাজনীতি চালানোর জন্য ওখানে চাকরি করে করে আপনাদেরকে 5% ইয়ানো দেবে, এই জন্য মাত্র শিবিরের লোকদের এখানে ঢুকাচ্ছেন? বিষয়টা আমি চোখে আসার পরে আমি খুব করে ভাবছি যে একটা দল এখনই ক্ষমতায় না যেতেই নীতি নিয়েছে যে শিবির ছাড়া কাউকে চাকরি দেবে না, তারা ক্ষমতায় আসলে তারা তো সাধারণ মানুষকে সুযোগ দেবে না। এইটা জামাতকে ক্লিয়ার করতে হবে যে তারা আসলে বেকারদের জন্য নিরাপদ কর্ম ব্যবস্থাপনার গ্যারান্টি দেবে কীভাবে, এবং তার পরীক্ষা তারা ক্ষমতায় যাওয়ার আগেই দেবে। ক্ষমতায় যাওয়ার আগে সবাই বলে ন্যায় বিচার করবে, সুশাসন করবে, এগুলো তো সবারই কমন বক্তব্য, তাই না? তো এই বক্তব্যের পাশাপাশি প্রায়োগিক আপনার যেটুকু সক্ষমতা ছিল সেইটুকুই। আমি বলছি আজকে যে জায়গায় যে আশ্বাসগুলো আসছে, বিভিন্ন বিষয় আসছে, বেশি না, জামাতকে 1 বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখেন, ঠিক আছে? পুরা বাংলাদেশের সমস্ত জামাত লিমিটেড কোম্পানি বানায় ফেলবে, ঠিক আছে? এবং বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে বঞ্চিত হওয়া শুরু করবে কর্মসংস্থান দিক থেকে, ব্যবসা বাণিজ্য সব কিছু দিক থেকে। এবং তারা যতটুকু থিঙ্ক করে যে তাদের কর্মীরা তাদের অভ্যন্তরীণ ফিন্যান্স ছাড়া অন্য কোনো সামাজিক কাজও ফিন্যান্স করে না, খুব তারা দলের প্রতি এতটুকু ডেডিকেটেড। এটা না, একটা দল ক্ষমতায় যাবে তাদেরকে অনেক উদার হতে হবে, শুধু নিজেরটা খুঁজলে হবে না। তখন থেকে জামাত যেহেতু বাংলাদেশের সামনে সম্ভাবনা আছে, তারা ক্ষমতায় যাবে এরকম একটা ভাব আছে, বিভিন্ন অনলাইন ভোটিংয়ে তারা 70% 80% ভোট পাচ্ছে, তারা জিতেই গেছে বলা যাচ্ছে। কিন্তু যেহেতু জামাত জিতেই যাচ্ছে, তাহলে তো এটা একটা আতঙ্কের বিষয়। তারা যদি ওই যে ইসলামী ব্যাংকের মতো সব যদি শুধু শিবিরের কর্মীদেরকে নিয়োগ দেয়, তাহলে তো অবস্থা খারাপ। আমাদের কি হবে? তারা যেটুকু সুযোগ পেয়েছে সব জায়গায় তাদের নিজেদের লোক নিয়োগ দেওয়ার জন্য ব্যাপক তৎপরতা দেখিয়েছে। তার প্রমাণই বললাম যে তাদের যে ইসলামী ব্যাংকটা আছে, এখানে জামাত শিবির না করলে নিয়োগ পাওয়া যায় না। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে কোনো একটা প্রতিষ্ঠান থাকবে, যে প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের, কেন ওখানে তো বলেন নাই যে ইসলামী ব্যাংকে জামাত শিবির ছাড়া অন্য কেউ টাকা রাখতে পারবে না? তাহলে আপনারা টাকা নেবেন সকল প্রবাসীর কাছ থেকে, টাকা নেবেন সাধারণ মানুষের কাছ থেকে, কৃষকের কাছ থেকে, কিন্তু চাকরি দেওয়ার সময় শুধু জামাত শিবিরকে বেনিফিট দেবেন। তাহলে আপনি শুধু জামাত শিবির দিয়ে ওই ব্যাংক চালান, শুধু জামাত শিবিরের আমানত নেন, এবং এই যে বড় একটা ইসলামী ব্যাংকের ধস হলো, মানে অর্থ এখান থেকে লুটপাট হলো, তো এই ক্ষতি তো ওই যে বাংলাদেশ ব্যাংক টাকা প্রিন্ট করে দিচ্ছে, আলটিমেটলি ক্ষতি কিন্তু আমানত রক্ষা করতে পারে নাই, কিন্তু রক্ষা করতে পেরেছে এই যে নাবিল গ্রুপ এমন একটা তৎপরতা করছে যে নাবিল গ্রুপ ইসলামী ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে, ভালো করে বোঝেন, কিন্তু লোন নিয়েছে, সেই লোন নেওয়া টাকা দিয়ে আবার ইসলামী ব্যাংকের শেয়ার কিনতেছে, কিনে সেই ইসলামী ব্যাংকের মালিক হচ্ছে। ভালো করে দেখেন, খুব সুন্দর কৌশল। ইসলামী ব্যাংকের কাছ থেকে নাবিল গ্রুপ লোন নিয়ে সে ইসলামী ব্যাংকের শেয়ার কিনলো ওই টাকা দিয়েই। মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাব বা দাবি, হাসনাত, শারজিস, ইনকলাব মঞ্চ সহ তারুণ্যের দাবি মেনে নিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। ইউনূস সরকার এই দিক থেকে ধন্যবাদের যোগান, খুব অল্প সময়ের মধ্যে রেসপন্স। আমি আগেই বলেছি এটা খুব সহজেই সরকার মেনে নেবে, বাধ্য হবে। দর্শক, আপনারা জানেন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছিল। আমি বলেছিলাম 8 আগস্ট আসিফ নজরুলের বাপের শ্রাদ্ধের দিন, ফৈতে খাওয়ানোর দিন। 8 আগস্ট কি ঘটেছে? 8 আগস্ট তো বিপ্লব ব্যাহত হয়েছে। হাসিনার চুপ্পুর হাতে শপথ নিয়ে 5 আগস্টকে অপমান করা হয়েছে। হাসিনার চুপ্পুর হাতে শপথ নেয় মানে হাসিনা যাকে তৈরি করে দিয়ে গেছে তার হাতে শপথ নিচ্ছে প্রফেসর ইউনূসরা। এটা কলঙ্কজনক, লজ্জাজনক। 8 আগস্ট ঘটেছে এটা, ওটা নতুন বাংলাদেশ? নেভার। হাসনাত, শারজিসটা বলেছে ওটা বিপ্লব বেহাত দিবস। ইনকিলাব মঞ্চের আমার বন্ধুবার শরীফ ওসমান হাদি ঘোষণা দিয়েছে যে যদি 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন করা হয়, তাহলে আমরা 8 আগস্ট বিপ্লব বেহাত দিবস পালন করব। এবং 16 জুলাই শুধু আবু সাইদ দিবস না, শহীদ দিবস। শুধু আবু সাইদ না, আমাদের শাহাদাতের প্রতীক, শাহাদাতের নজরানা শুরু হয়েছিল 16 জুলাই। অতএব শহীদ দিবস ঘোষণা করতে হবে। এরা সংবাদ সম্মেলন করেছে, ফেসবুক পোস্ট দিয়েছে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দুইবার ওদের পাশে দাঁড়িয়েছে ফেসবুক পোস্টে একটা আলোচনায়, যে না 8 আগস্ট নয়, 5 আগস্টই হতে হবে নতুন বাংলাদেশ দিবস, 8 আগস্ট কোনো দিবস নয়। সরকার মুহূর্তের মধ্যে নড়েচড়ে বসেছে। আমিরে জামাত ফেসবুক পোস্ট দেওয়ার 24 ঘন্টার আগেই ঘটনা ঘটে গেছে, মানে সরকার তাদের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। এই জন্য ডক্টর ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ জানাই। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস বাতিল করল সরকার, এটা হচ্ছে খবর। ধন্যবাদ, বাতিল করতে হবে। হাসনাত, শারজিস, আমিরে জামাতরা বললে বাতিল না করে কোনো উপায় নেই। ঠিক তো দ্রুপ, হাসনাত, শারজিস, আমিরে জামাত, আরো ইনকিলাব মঞ্চ, আরো সবাই মিলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই মিলে পিআর সিস্টেমের দাবি করলে, জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করলে, বিচারের দাবি করলে, সংস্কারের দাবি করলে, এটাও মানতে হবে। শায়েখে চরমনের কথার সাথে আমি একমত। যদি কেউ মুনাফিকি না করে, কেউ যদি বিএনপি বা সরকারের দালালি না করে, সরকার বাধ্য হবে। ইসলামপন্থীরা জিতবে। বিশেষ করে এই পিআর সিস্টেমের দাবি আদায় করা সম্ভব হবে যদি কেউ মুনাফিকি না করে, কারণ সমগ্র জাতি ঐক্যবদ্ধ। তো এটা সমাধানের রাস্তা একটাই, যেহেতু বিএনপি বড় দল, ঠিক আছে, গণভোট দেখ, জনগণ চাইলে তখন তো আর জনগণের চাওয়ার উপর তো আর কোনো গণতন্ত্র নেই। বিএনপি তো আর জনগণের অধিকাংশ জনগণ চাইতে বড় না। 8 আগস্ট কোনো বিশেষ দিবস উদযাপন হবে না, একদম ঠিক আছে। 8 আগস্ট কিচ্ছু না, 8 আগস্ট লজ্জা পাই আমরা। কারণ কি? 8 আগস্ট চুপ্পুর হাতে শপথ নেওয়ার দিন। 8 আগস্ট যদি শহীদ মিনারে শহীদ পরিবারের হাতে শপথ নেওয়া হতো, আমরা 8 আগস্ট নিয়ে প্রাউড ফিল করতাম, কিন্তু সেটা হয়নি। বিপ্লব ব্যাহত হয়েছে। যদি আমরা বিপ্লব ব্যাহত দিবস পালন করবো না, তো সরকারকে ধন্যবাদ, 8 আগস্ট কোনো বিশেষ দিবস উদযাপন হবে না। তাহলে এই শরীফ ওসমান হাদিরা, হাসনাত, শারজিসরা আঙ্গুল বাঁকা করলে, ডাক্তার শফিকুর রহমানরা আঙ্গুল বাঁকা করলে যে ঘি ওঠে, দ্যাট ইজ প্রুভড। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
এছাড়া 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং 16 জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। গুড। কিন্তু এখানে একটা প্রশ্ন আমার এখানেও থাকে, সেটা হচ্ছে যে 5 আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস, প্রফেসর ইউনূস নিজেই বিপ্লব বলতেন প্রথম দিকে, পরে অবশ্য বিপ্লব বলা থেকে তিনি ফিরে এসেছেন। কিন্তু আমরা 5 আগস্টে বিপ্লব বলতে চাই, জুলাই বিপ্লব দিবস বলতে পারেন। আর কিন্তু গণঅভ্যুত্থান যেতে বড় কিছু 5 আগস্ট। তো এই জন্য এই গণঅভ্যুত্থান বিপ্লবের বিতর্ক এড়াতে নতুন বাংলাদেশ দিবস বললেই হতো। 8 আগস্টকে নতুন বাংলাদেশ নাম দিয়েছেন, তাহলে 5 আগস্টে ওটা দেন নাই কেন? মানে একদম পুরোপুরি ভালো পারফেক্ট কিছু করতে পারেন না। মানে এখানে নানান গোষ্ঠী বিপ্লব বললে বিএনপি রাগ হয়, নতুন বাংলাদেশ বলে রাগ হয়, অথচ এরাই একসময় বিপ্লব বলতো, এরাই একসময় নতুন বাংলাদেশ বলতো। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, উপদেষ্টা পরিষদ 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। 8 আগস্টের জন্য কোনো বিশেষ দুবার উদযাপন হবে না। এর আগে গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে সরকার। পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্রের তালিকায় নাম লেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেবের নেতৃত্বে আজ ঢাকাস্থ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মহাসমাবেশ। ইসলামী আন্দোলনের আমিরের উদারতা, আন্তরিকতায় মুগ্ধ হয়েছে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মে বিশ্বাসী জাতীয় নেতৃবৃন্দ। তার ব্যবহারে মুগ্ধ হয়েছে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, পুলিশ সহ আজকের এই আয়োজনে উপস্থিত সকল লক্ষ লক্ষ তরুণ, যুবক, জনতা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের অন্যতম একটি সেরা রাজনৈতিক দল। যেই দলটি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকলেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব পর্যায়ে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আবার বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছে এই ইসলামী আন্দোলনের সংগঠনের জন্য। এই সংগঠনটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক ছিলেন। এই সংগঠনের নেতারা সামনের সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে তারপরে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করতে সাহায্য করেছিলেন। আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সুনিপুণ পরিকল্পনায়, মাধুর্যতা, সৌন্দর্যতা, আদর্শ, স্যাক্রিফাইস সব কিছু বিবেচনা করলে, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সভা সমাবেশ বিবেচনা করলে এ যাবৎকালের সেরা একটি সমাবেশ উপহার দিয়েছে চরমনায়ের পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের জন্য শিক্ষার, বাংলাদেশের রাজনীতির জন্য শিক্ষার, এদেশের ঐক্যবদ্ধ হতে চাওয়া মানুষদের জন্য শিক্ষার। আজকের এই সমাবেশে বাংলাদেশের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, পূর্বে এরকম একই বড় সমাবেশে এই রাজনৈতিক সংগঠনগুলোকে একত্রে বসতে দেখার নজির এখন পর্যন্ত নেই। ঘরোয়া পরিবেশে হয়তো জামাতকে দেখেছেন চরমনায়ের সাথে মিটিং করতে, হয়তো ইসলামী আন্দোলনের অফিসে দেখেছেন অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে মিটিং করতে, অন্য রাজনৈতিক দলের অফিসে হয়তো দেখেছেন চরমনায়ের কোনো প্রতিনিধিকে যেতে। কিন্তু ভয়ার মজলিসে লক্ষ লক্ষ মানুষের উত্তাল তরঙ্গের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এরকম উপস্থিতিমূলক সমাবেশ এই প্রথম বাংলাদেশে চরমনায়ের পীর দেখিয়ে দিলেন। আমি তাকে বলি, তিনি এখন আর বাংলাদেশের জাতীয় নেতায় রূপান্তরিত হই তার নেতৃত্ব ক্ষান্ত হয়নি, বরং আমাকে উদাহরণ দিতে মনে চাচ্ছে সেই সুলতানিয়াত। আপনারা জানেন তুরস্কের সুলতানদের যে ব্রড মেন্টালিটি নিয়ে যে ঐক্যের প্রবণতা পরিচালনা করে থাকেন, তথা রাজীব তাইয়ব এরদোগানের যে ফর্মুলা, সেরকম একটি ফর্মুলার মধ্যেই চরমনায়ের ইসলামী আন্দোলন এবং পীর সাহেব ভূমিকা পালন করছেন বলে মনে হচ্ছে। তাদের স্টেজের সাজসজ্জা, ডেকোরেশন, ম্যানেজমেন্ট, তাদের উপস্থিতি, প্রত্যেকটি মানুষের সকল কার্যক্রম এমনভাবে পরিচালিত হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে। আমি বিশ্বাস করি আজকের এই চরমনায়ের এই মহাসমাবেশ থেকে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের শেখার আছে অনেক কিছু। আমরা কেউ কারো চাইতে বড় নয়, কিন্তু আমরা প্রত্যেকের কাছ থেকেই ভালো জিনিসগুলো পিক করতে পারবো। আমি নিজে অভিভূত হয়েছি যে ইসলামী আন্দোলনকে অনেক রাজনীতিবিদরা কটূক্তি করতে গিয়ে ধর্মভিত্তিক দল মনে করে ইগনোর করার চেষ্টা করেন, সমাজের বড় বড় মিডিয়াগুলো থেকে ইগনোর করার চেষ্টা করেন, রাজনৈতিক টকশোগুলো থেকে ইগনোর করার চেষ্টা করেন। তাদের জন্য আজকে দৃষ্টান্ত রেখে গিয়েছেন এই চরমনায়ের পীর সাহেব। কি সুন্দর বক্তব্য, নেই কোনো হিংসা, নেই কোনো প্রতিহিংসা, ঐক্যের আহ্বান, বাংলাদেশের সমগ্র মানুষকে নিয়ে দেশ গঠনের জন্য ঐক্যের আহ্বান, ইসলামিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান, উদারতার ভিত্তিতে। সেখানে থাকবে না কোনো মাসলাকের ইস্যু, সেখানে থাকবে না কোনো নতুন নতুন ভেদাভেদ, সেখানে থাকবে না কোনো কে আকীদা কোন কারণে কোন জায়গায় কে কি করছে, সব কিছুকে ভুলে গিয়ে একটি ইস্যুতে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এবং সমাজনীতিকে সুষ্ঠু সুন্দর ধারায় সৎ মানুষদেরকে নিয়ে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের যে বিরল দৃষ্টান্ত দেখালেন চরমনায়ের পীর আজকের এই সমাবেশে, আমি তাকে স্যালুট জানাই। তিনি স্যালুট পাওয়ার যোগ্যতা রাখেন। বাংলাদেশের ইতিহাসে এরকম সুশৃঙ্খল সমাবেশ আমাদের জন্য অনেক কিছু আগামী দিনের শিক্ষার আছে। তাদের মঞ্চের সাজসজ্জা দেখেন, সারি সারি নেতারা, জাতীয় নেতৃবৃন্দ 20 ফিট পিছনে লম্বা লাইন দিয়ে বসে আছে। যে বক্তব্য দিচ্ছে তিনি শুধু সামনে যাচ্ছেন। কি সুশৃঙ্খল, বৃষ্টি হচ্ছে, রৌদ্রর তাপ, কোনো কিছুই তাদের কর্মীদেরকে টলিয়ে রাখতে পারেনি, দমিয়ে রাখতে পারেনি। যখন বৃষ্টি হচ্ছে, কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য চরমনায়ের পীর সাহেবের ভাই
আজকের নায়েবে আমির ফয়জুল করিম সাহেব যখন নিজে বৃষ্টিতে ভিজে তার কিছু লোকজন নিয়ে সামনে মিছিল তুললেন, মনে হচ্ছে যেন সমগ্র সোহরাওয়ার্দী উদ্যানের বালু কণা পর্যন্ত সেখান থেকে টকবক করে ধাউ ধাউ করে জ্বলে উঠে তাকবীরের ধ্বনিতে ঐক্যবদ্ধ হয়েছে। যখন তার বক্তব্য শুনতেছিলেন, বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত মনে হয়েছে একেবারে শুনশান নিরাপদা হয়েছে। এরকম একটি ঐক্যবদ্ধ হওয়ার বক্তব্য আমি আমার জীবনে কোনোদিন চরমনায়ের এরকম মঞ্চ থেকে আমার কাছে আসে নাই। আজ তারা আকাশের নক্ষত্রে রূপান্তরিত হলেন। এদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ, এদেশের মানুষরা ঐক্য চায়, ঐক্য চায়, ঐক্য চায়। হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা ঠেলে ফেলে ঝেড়ে দিয়ে ভালো আদর্শ বাংলাদেশ গঠন করতে চায়। আর সেজন্য সৎ রাজনীতিবিদদেরকে সামনের দিকে এগিয়ে আসা অত্যন্ত জরুরি বলে মনে করি। সে কারণেই আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশকে আমি সাধুবাদ জানাতে বাধ্য হচ্ছি। শুধু বাধ্য নয়, আমি স্যালুট জানাতে বাধ্য হচ্ছি। আজকের কি তাদের সমস্যা ছিল দেখেন, কোনো জায়গায় সমস্যা নেই। এত বড় সমাবেশ, রাস্তাঘাটে কোনো জায়গায় বড় ধরনের বিড়ম্বনা তৈরি হয়নি। ভলান্টিয়াররা কাজ করেছে, সার্ভিস দিয়েছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।